জন্মের পর থেকে 28 দিন বয়স পর্যন্ত নবজাতকের মৃত্যুহার অনেক বেশি। নবজাতকের বিপদ চিহ্নগুলো হলো দ্রুত শ্বাস নেয়া, বুকের দুধ টানতে না পারা বা না চোষা, বুকের খাঁচা দেবে যাওয়া, জ্বর অথবা শরীর ঠান্ডা হওয়া, নেতিয়ে পড়া, খিঁচুনি, নাভি পাকা। এই 7টি বিপদ চিহ্নের যে কোনোটি দেখা দিলে সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে কুষ্টিয়া জেলার ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সকল স্বাস্থ্যকেন্দ্রে 2 মাসের কম বয়সী অসুস্থ শিশুদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। 2 মাসের কম বয়সী শিশুর যে কোনো বিপদচিহ্ন দেখা দিলে নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এছাড়াও 2000 গ্রামের কম জন্ম ওজনের নবজাতককে কুষ্টিয়া জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা কেএমসি প্রদান করা হয়। এ সমস্ত শিশুদের দ্রুত শনাক্ত করে হাসপাতালে নিয়ে যান। নবজাতকের যত্ন নিন, মা ও শিশুকে নিরাপদে রাখুন। ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি সঠিকভাবে প্রদানের জন্য ত্বকে ত্বক স্পর্শে রাখা হচ্ছে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। অপরিণত ও কম জন্ম ওজনের শিশুরা দ্রুত তাপমাত্রা হারায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে সহজে সংক্রমণে আক্রান্ত হয়। তাই সঠিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। কেএমসি প্রদানের জন্য শিশুকে মায়ের 2 স্তনের মাঝখানে সোজাভাবে রাখতে হবে। শিশুর 2 হাত স্তনের উপরের দিকে কিছুটা ভাঁজ করা অবস্থায় এবং হাঁটু ভাঁজ করা থাকবে। কেএমসি সেবাদানকারীর হাত এমনভাবে রাখতে হবে যাতে সে শিশুর ভাঁজ করা অবস্থান ধরে রাখতে পারে। শিশুর মাথা যে কোনো এক পাশে ঘুরিয়ে রাখতে হবে। এটি শিশুর শ্বাস চলাচল প্রক্রিয়া যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য সাহায্য করবে এবং মায়ের চোখে চোখ সংযোগ রাখতে সাহায্য করবে। তবে খেয়াল রাখতে হবে যেন ঘাড় খুব বেশি বেঁকে না যায়। মায়ের ত্বকের স্পর্শে রেখে শিশুকে ভালোভাবে বাইন্ডার দিয়ে বাঁধতে হবে। এমনভাবে বাঁধতে হবে যেন শিশুটি বেরিয়ে না যায়। বাইন্ডারের ওপরের প্রান্তটি দিয়ে শিশুর কান পর্যন্ত ঢাকতে হবে। এটি শিশুর মাথাকে নিরাপদে রাখতে এবং সামনে বা পেছনে সরে যেতে প্রতিরোধ করবে। খেয়াল রাখতে হবে যেন শিশুর পেট খুব বেশি সংকুচিত হয়ে না যায় এবং সে ভালোভাবে শ্বাস নিতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেএমসি বাইন্ডার যেগুলো বিভিন্ন দেশে শিশুকে সঠিকভাবে কেএমসি প্রদানের জন্য ব্যবহার করা হয়। যখন মা ও শিশু হাসপাতাল থেকে বাড়িতে চলে যায় তখন বাড়ির অন্যান্য সদস্যদের সহযোগিতার প্রয়োজন হয়। বাড়িতে কেএমসি চালিয়ে যাওয়ার জন্য এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করার জন্য পরিবারের সহযোগিতা অপরিহার্য। আমার নাম মার্জিয়া বেগম, আমি চাঁদপুর থেকে এসেছি। আমার বাচ্চাটা সময়ের আগে হয়ে গেছে। ওর জন্ম ওজন ছিল 900 গ্রাম। যখন একটু ওর বিভিন্ন শারীরিক সমস্যাগুলো কেটে যায় তখন ওরা কেএমসি দিয়ে দেয়। কেএমসি হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটা করলে হয় যে ওজনটা বাড়ে আর বাচ্চার শ্বাস বন্ধ করে দেয় না, ইনফেকশন হয় না, এগুলো হয়ে থাকে। আমি এগুলো ফল পেয়েছি। আমার বাচ্চার ওজন আগে থেকে বাড়ছে। এটা দিনে এবং রাতে মিলিয়ে 20 ঘন্টারও বেশি রাখতে হয়। আর এটা মা ছাড়াও বাবা, নানি, দাদি, ফুপি, খালা এরাও নিতে পারে। আমি এই কেএমসি সেবাটা সম্পর্কে আগে জানতাম না, হসপিটালে আসার পর জেনেছি। আমি যখন জানলাম এবং দিলাম, কেএমসি দেওয়ার পরে আমার বাচ্চার উন্নতি খুব ভালো হচ্ছে। আমার বাচ্চা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনাদের যাদের অপরিণত বয়সের বাচ্চা বা সময়ের আগে জন্ম নেওয়া বাচ্চা, কম ওজনের বাচ্চা, তারাও যদি এই সেবাটা হসপিটালে এসে দেন তাহলে আপনারাও খুব ভালো উপকৃত হবেন। অপরিণত বা কম জন্ম ওজনের অসুস্থ, তালুকাটা, ঠোঁট কাটা বা অল্প কিছুক্ষণ দুধ চুষে ক্লান্ত হওয়া শিশু অথবা দুধ চুষে খেতে পারে না কিন্তু গিলতে পারে এমন শিশুদের বিকল্প পদ্ধতিতে মায়ের দুধ খাওয়াতে হবে। সেক্ষেত্রে মায়ের দুধ মুখের ভেতর সরাসরি গেলে
বা গলানো দুধ চামচে বা কাপে বা নেজোগ্যাস্ট্রিক বা ওরাল টিউবের মাধ্যমে খাওয়ানো যেতে পারে। শিশুকে আধা সোজা অবস্থায় ঠোঁটের উপর দুধের কাপ বা চামচ আলতো করে ধরতে হবে, যেন শিশু দুধ চেটে খেতে পারে। শিশু স্বেচ্ছায় যতটুকু খাবে ততটুকুই খাওয়াতে হবে এবং ঢেকর তোলাতে হবে। তুমি একা নও, আছি ছায়া হয়ে, জীবনে জীবন তুমি যাও বয়ে বয়ে। তুমি একা নও, আছি ছুঁয়ে ছুঁয়ে, জীবনে জীবন তুমি আপনে আপনে। তুমি একা নও, আছি পাশে পাশে, জীবনে জীবন তুমি। পারিবারিক যত্নের পাশাপাশি গর্ভবতী মায়ের জন্য সেবা কেন্দ্রে অন্তত 4 বার চেক আপ করানো প্রয়োজন। তুমি কার সাথে কথা বললো এত রাতে? কথা বলছিলাম। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন দিন অন্য মানুষকে থাকো, রাত বিরাতে কার সাথে কথা বলো, অফিস থেকে ফিরে ড্রয়িং ঘাটাঘাটি করো। আর মিনার সাথে তুমি কি এমন কথা বলো যে আমাকে বলা যায় না? আমি আমার বন্ধুকে ফোন দিয়েছিলাম, কখন তোমার ব্যথা ওঠে সেজন্য ওকে গাড়িটা রেডি রাখতে বলেছি। দেখো এই যে এই ড্রয়ারের ভেতরে এই ব্যাংকে আমি টাকা জমা, বলা তো যায় না কখন তোমার প্রসব ব্যথা ওঠে। ডাক্তার ওষুধ এসবের জন্য একটা টাকা পয়সার প্রয়োজন আছে না। আর মিনার সাথে কথা বলি তোমার রক্তের জন্য, আর আমি এসব করছি আমার সন্তান আর স্ত্রীর নিরাপদ প্রসবের জন্য। গাছের কত প্রকার হয়, মনের কত আকার হয়, আকার প্রকার বেশি যত, জমবে জীবনে জমবে তত। রং ছাড়া কি যাই রে বোঝা দুনিয়া, রঙে রঙে বান্ধরে মায়া। রং ছাড়া কি যাই রে বোঝা দুনিয়া, রঙে রঙে বান্ধরে মায়া। রং ছাড়া কি যাই রে বোঝা দুনিয়া, রঙের দুনিয়ায় রং ছাড়া কি চলে হয়। রঙের যোগান দাও মনে রে, রঙের যোগান দাও মনে রে, ফুরুত ফুরুত রং ছাড়া, রং ছাড়া কি যাই রে বোঝা দুনিয়া, রঙে রঙে বান্ধরে মায়া। মায়ের গর্ভে আসছে নতুন জীবন। মা ও শিশুর জীবনকে সুন্দর, রঙিন ও সুস্থ রাখতে চাই নানা পদের খাবার। মনে রাখবেন, নানা রঙের নানা পদের খাবার।
বুঝলো ভাই, একটা জিনিস খেয়াল করছেন কি? এই গ্রামের মানুষগুলো কিন্তু অন্য গ্রামের মানুষ থেকে আলাদা, ঠিক না? না, আমার কাছে তেমন মনে হয় না। আমার কাছে মনে হয় সব গ্রামের মানুষই একই রকম, সহজ সরল, সোজা সাপটা। হ্যাঁ, ঠিক কইছেন। ওই যে দেখলো না রাতে প্রজেক্টরে যে ম্যাগাজিন অনুষ্ঠান দেখানোর পর মানুষগুলো কি মজাটাই না করলো। বুঝলো ভাই, আমার একটা কথা কম তো। এই যে আমরা এত জায়গায় এত কিছু দেখাই, এত এত সময় পৌঁছায় দিই, এতে কোনো কাজ হয়? কও কি কাজ হয় না? মানে খুব কাজ হয়। শোনেন, এই এমনি এমনি কইলে মানুষ কিছু মনে রাখে না। আর প্রজেক্টরের মাধ্যমে এই শক্ত কথা যখন রসায় রসায় কম যায়, সেই কথাটা মনে রাখে। এটা আমারও মনে হয়। ফজলু ভাই, অনেক বেলা হয়ে গেছে, চলেন রওনা দিই। কিন্তু কিছু খেয়া দিলে ভালো হইতো না? ফজলু ভাই, সামনে তেলিখালি বাজার, ওইখানে একটা হোটেল আছে, আমরা এর আগেও খাইছিলাম, ওই যে সুস্বাদু খাবার, মনে নাই? না, আমার অত কিছু মনে থাকে না। কত হোটেলে তো জীবনভর খাইলাম, এত কি মনে রাখান যায়? হ্যাঁ, আপনার তো অনেক বছর হয়ে গেল। আপনার ভাবি কি কয় জানেন? কি কয়? কয় সারা জীবন বাইরে খাইতে খাইতে ঘরের খাওয়ার নাকি আমার ভালোই লাগে না। ভাবি তো ঠিকই কয়। এই যে বাড়ির কথা কওনের সাথে সাথে বাড়ির কথাটা মনে পড়ে গেল। এইবারে কামটা শেষ কইরা কয়দিনের জন্য বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, তাই ভাবতাছি। ল আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে নিয়ে এত ভাবছো কেন। ভাবছি কারণ তুমি তো আসলে গ্রামে গিয়ে কখনো থাকোনি। শোনো অপু, তুমি তো আজ আমাকে নতুন নয়, অনেকদিন থেকেই চেনো। যে কোনো অবস্থার সাথে মানিয়ে নেওয়া আমার জন্য কোনো ব্যাপার না। গ্রামে 2-3 দিনের জন্য গিয়ে বেড়ানো আর অনেক দিনের জন্য গিয়ে থেকে কাজ করা কিন্তু এক কথা নয়। দেখো, আমার পোস্টিং হয়েছে, আমি সেখানে গিয়ে কাজ করব। আঙ্কেল তো ইচ্ছে করলে ঢাকার আশেপাশে কোথাও পোস্টিং করাতে পারে। আমি সেই সুবিধা নিতে চাইছি না। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, যেখানে পোস্টিং হয় সেখানেই কাজ করব। আসো না বাবা। বসি? বসো। তোর সাথে কথা ছিল। আমার ফ্রেন্ড আছে মিজান, তোর মিজান আঙ্কেল, তার সাথে কথা হয়েছে। সে তো বলেছে তুই যেখানে পোস্টিং চাস তোর সেখানেই পোস্টিং দেওয়া হবে। কিন্তু বাবা, আমি তো বলেছি আমার যেখানে পোস্টিং হয়েছে আমি সেখানেই যাব। আহা, সেটা তো অজপাড়াগা গ্রাম, সেখানে প্রচুর মশা, কারেন্ট ঠিকঠাক মতো থাকে না। আর তুই তো সবসময় এসিতে থেকে অভ্যস্ত, তাই না? তুই থাকতে পারবি না মা। বাবা থামবে না, শুনেছি সেখানে একটা ভালো টয়লেট পর্যন্ত নেই। হাই কমোড আর লো কমোড তো দূরের কথা। বাবা প্লিজ। না ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুই কিন্তু কোনোভাবেই মা ওখানে অ্যাডজাস্ট করতে পারে না। বিষয়টা একটু ভেবে দেখ। অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমোতে যাও। সিরিয়াসলি ভাবিস মা? আচ্ছা ঠিক আছে, ভাববো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত শিক্ষামূলক সিনেমা নাটক আজ সন্ধ্যায় এই ভাদন বাজার ছোট্ট মাঠে দেখানো হবে। সবাইকে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বুঝলু ভাই, কিছুই তো বুঝলাম না। কেন, কি হয়েছে? মানুষজন তো একদম কম। কোনো চিন্তা করেন না তো,
আরে দুইটা গান চালায় দেন, দেখবেন লোকজন কোত্থেকে আইসা যে হাজির হয়ে চিন্তাই করতে পারবেন না। তাহলে ফার্স্টে গানই চালাই দিই। চালান চালান চালান। বাবা, জীবনে প্রথমবার তোমার অবাধ্য হলাম। সেই ছোটবেলা থেকেই তোমার মাতৃ এবং পিতৃ স্নেহে বড় হয়েছি। কোনো কষ্ট তুমি আমাকে বুঝতে দাওনি। গ্রামে আমার পোস্টিংকে মেনে নিলাম মায়ের কারণে। ডাক্তারের কথা মতো তুমি যদি কোনো হাসপাতালে মাকে নিয়ে যেতে, তাহলে আর বেবি হওয়ার সময় মাকে অসময়ে চলে যেতে হতো না। মায়ের এই চেক আপটাও তুমি রেগুলার করাওনি। ভেবো না এজন্যে তোমাকে কোনো রকম দোষ আমি দিচ্ছি। বিষয়গুলোর ভয়াবহতা তোমার জানা থাকলে মায়ের এমন পরিণতি হতো না বাবা। গ্রাম ছেড়ে এখন তুমি শহরে, দেশের বিত্তবানদের একজন। সেই জায়গাটা থেকে একবার তুমি শুধু ভেবে দেখো আমার গ্রামে গিয়ে কাজ করা কতটা জরুরি। মায়ের আত্মা সত্যি শান্তি পাবে বাবা। তুমি ঠিক মতো ওষুধ খাবে, শরীরের যত্ন নেবে সবসময়। দেখছেন, কইছিলাম না গান চালাইয়া দিলে কেমনে আসর জিম্মা যায়। বুঝলো ভাই, আপনার কথাই ঠিক। পুরান সেল যে ভাতে পারে মাইনসে কি এমনি এমনি কয়। এইটাই হলো আসল মজমা। কোনো আসর জমাইতে হইলে মজমার কোনো বিকল্প নাই। গান তো অনেকক্ষণ সময় ধরে চালাইলাম, এবার নাটকটা চালাই দিই। দেন দেন, তাড়াতাড়ি দেন, কামটা শেষ কইরা তাড়াতাড়ি ফিরি। শরীরটা তেমন ভালো লাগতেছে না। আবার কাল সকালে ঢাকা থেকে নতুন ডাক্তারা পাইব, তার জন্য তো ভাড়া গাড়ি পাঠানো লাগবে। হাই হাই, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা, এই বয়সে যদি এইরকম করে সব ভুলে যান, তাহলে আমাকে মতো বয়স হইলে কি হইব? চুল পাকলে সরশক্তিও পারবো। কাজের জায়গা ভুল করেন, অসুবিধা নাই, সেইটা আবার ঠিক করান যাইব। কিন্তু সংসার জীবনে ভুল করলে সেইটা কিন্তু ঠিক করান যাইব না। সংসার জীবন তো সংসার জীবনে, এইটা আবার ভুল কি? প্রজেক্টরে এত কিছু দেখাইয়া বুঝাইয়া মানুষ ঘরে সচেতন কইরা নিজে যদি বোকা থাকেন, সেইটা তো হইব না। আরে না না ফুজলু ভাই, মানুষের এত কিছু বুঝাইয়া নিজে বোকা থাকলে কেমনে চলবো? কি ব্যবস্থা নিছেন? বিয়ে তো মাত্র করছি, আর আমার বাড়িতেও থাকা হয় না, তাই আপাতত কন্ডম ব্যবহার করি। আর চিন্তা ভাবনা করছি 3 বছর পর বাচ্চা নিব। বাড়িতে যখন থাকা হয় না, বাইরেই যখন থাকেন, তখন এই ব্যবস্থাটাই ঠিক আছে। ফজলু ভাই, আমি তাহলে নাটকটা চালাই দিয়ে আসি। যান। আপনি কি স্বাস্থ্য কেন্দ্র থেকে এসেছেন? আপনি কি ডাক্তার আপা? জি জি আপা, স্বাস্থ্য কেন্দ্র থেকে আমি আসছি আপনার নেওয়ার জন্য। আপা, এই ব্যাগগুলো দেন, গাড়ি রেডি আছে। অনেক ভালো হয়েছে রে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ড্রাইভার সাহেব, গাড়ি কিন্তু সাবধানে চালাতে হবে। ম্যাডাম আছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। জি ম্যাডাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই এলাকার সবকিছু সুন্দর, কিন্তু মানুষগুলো সব ঘাওড়া কিছু। কিরকম? এই যে নিজের বুঝি বুঝ,
অন্যের বুঝ কানে নিতে চায় না। ভালো করে যদি বুঝিয়ে বলা হয় তাহলে বুঝবে না কেন? এই যে স্বাস্থ্য কেন্দ্র থেকে আপারা বাড়ি বাড়ি গিয়া বুঝায় কয় গর্ভবতী হইলে স্বাস্থ্য কেন্দ্র যাইতে হইব। কে শুনে কার কথা? ওই হাজার বোঝানোর পরও ডেলিভারি বাড়ি। বাবা, খালি মাটিতে পানি দিচ্ছ কেন? মাটিতে যে বীজ লাগিয়েছি, নিয়মিত পরিচর্যা না করলে যে সুন্দরভাবে বেড়ে উঠবে না। সব ঠিকঠাক আছে। একজন মা যতই সুস্থ থাকুক না কেন, গর্ভাবস্থায়, প্রসবকালে এবং প্রসবোত্তর যে কোনো জটিলতা দেখা দিতে পারে, যেখানে গর্ভবতীর জীবন বিপন্ন হবার সম্ভাবনাও থাকে। গর্ভবতীদের সেবা এখন আমাদের হাতের নাগালে, আর আমরা যেসব সেবা দিয়ে থাকি, গর্ভকালীন পরিচর্যা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসবের ব্যবস্থা করা, গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতায় জরুরি প্রসব সেবা এবং প্রসব পরবর্তী জটিলতার জন্য সেবা, প্রসবোত্তর যত্ন। আপনার রোপণ করা বীজের যত্নের ভার এবার আমাদের উপর ছেড়ে দিন। আরো বিস্তারিত জানতে পরিবার কল্যাণ সহকারী অথবা স্যাটেলাইট ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বেসরকারি ক্লিনিক ও এনজিও ক্লিনিকে যোগাযোগ করুন। মনে রাখবেন, জীবন অনেক মূল্যবান। এটি ঘোর অমঙ্গল, কে বোঝে দুঃখ রাজার? জন্মের আগেও পরে মৃত্যু, মৃত্যু, শুধু মৃত্যু। কে এর প্রতিকার? মহারাজ, কোয়াতি মায়েরা কম যদি খায় তবেই অকালে শিশু মারা যায়। সেপসিস, ডায়রিয়া, নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার, দারুণ যাহারা আজ মরণ সংকার। হায়, বাচ্চার উপায়? ঘন ঘন বাচ্চা নেয়া চলবে না। শিশু হবার আগে পরে টিকা দিতে ভুলবে না। কি হবে আদরের রত্নের? কি হবে শিশুর যত্নের? জন্ম হবে পরিষ্কার পরিবেশে, লাগবে দক্ষ ধাত্রী আর পুষ্টিকর খাবার। নিশ্চয়তা থাকতে হবে বুকের দুধ পাবার। ফরমান করো জারি, মহারাজ চান না আজ হতে শিশুরা মায়েদের কান্না। ধোলাম ভবিষ্যৎ মূল্য ধন, মা শিশুর যত্ন দেবে সেই রত্ন। এসে সবে করি পণ, করি তারি আয়োজন। এত বছর পর গ্রামাঞ্চলের মানুষের কোনো পরিবর্তন হয়নি। কিছু কইলে না পা? না, অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। এই অঞ্চলে ফসলও তো দেখছি খুব ভালো হয়। জি আপা, ঠিকই কইছেন। এই অঞ্চলে খাবার দাবার একদম সস্তা। তাহলে তো ভালোই, এলাকার মানুষের পুষ্টির গুণ হবে। একদম ঠিক। কি ভাই, এরকম হর্ন দিচ্ছেন কেন? রিক্সা সাইড না দিলে যাবো কিভাবে? আপনি এই রাস্তাটার সাইজ দেখছেন? একটা রিক্সার পরে একটা গাড়ি যাইতে পারে? আচ্ছা, এই ভাই রিক্সাটা সরান, গাড়িটা চল যাক। যান। ড্রাইভার সাহেব, দোষটা কিন্তু আসলে আপনার, ওনার না। আসলে হয়েছে কি ম্যাডাম, আমরা কখনোই আমাদের নিজেদের দোষটা স্বীকার করতে চাই না, সবসময় নিজেদের দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিই। এটা কিন্তু ঠিক না। আচ্ছা, ছেলেটা কি এই গ্রামের? আপা, এই গ্রামের পোলা, তো লেখাপড়া ঢাকায় করছে, এখন এইখানে থাকে। সাংবাদিক শুনছি। আর ম্যাডাম, আমরা কিন্তু অফিসের কাছাকাছি এসে পড়ছি। ব্যবসায় এই তো থামো। সালাম ম্যাডাম। আপা, উনি বাসার সাহেব। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আমি এখানকার একজন স্টাফ। ওকে, অফিসটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু কাউকে দেখছি না কেন? ম্যাডাম, অফিস তো 9টায়, এখনো সময় হয়নি। আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনার জন্য রুম রেডি করা আছে, চলুন ফ্রেশ হয়ে নেবেন। ঠিক আছে, আপনি একটু আমার লাগেজগুলো। কোনো সমস্যা নেই, আমি দেখতেছি। আচ্ছা, আমাদের অফিসের আন্ডারে কটা এফডব্লিউসি আছে? 12টা হবে ম্যাডাম। 12টা। এর মধ্যে যে কোনো একটা এফডব্লিউসি আমি খুব জলদি পরিদর্শন করতে চাই। কাল বিকেলেই সম্ভব। আরেকটা বিষয়, যত তাড়াতাড়ি সম্ভব একটা স্যাটেলাইট ক্লিনিক ভিজিট করব। ঠিক আছে। থ্যাংক ইউ। চলুন। আমার মনে হয় কি জানেন, যারা মানুষের জন্য সারা জীবন কাজ করে যায়, সেটাও জীবনে কোনো শান্তি হয় না। বড় মেয়েটার বিয়া দিতে পারলাম না, বাকি 3টারও লেখাপড়া করাইতে পারি নাই। গত মাসে পুরা টাকাটা বাড়িতে পাঠাইতে পারি নাই, ধার শোধ করছি। অন্য কারো কথা বাদ দিলাম, আপনি তো সবকিছুই জানেন। অথচ আপনি যদি একটা সঠিক পদ্ধতি গ্রহণ করতেন, তাইলে কিন্তু আজকে এই সমস্যাটা হইতো না। মাইশির এত কিছু দেখায় বুঝায়া, অথচ আপনার ঘরে 4টা সন্তান। বাদ দেনের কথা, আমার পোলাডারে যদি একটা ব্যবস্থা করে দিতে পারতাম,
তাহলে আমার কপালে কোনো অশান্তি থাকতো না। ফজলু ভাই, অনুষ্ঠান শেষের দিকে আকাশের অবস্থা ভালো না, চলেন যাই। ঠিক আছে, চলুন। তোমার সঙ্গে আজ কতদিন পর অনলাইনে, তাই না? হবেই তো, নতুন জায়গা আর নতুন সব কিছু পেয়ে আমাকে ভুলেই গেছো। জায়গাটা না আমার দারুণ পছন্দ হয়েছে। প্রেমে পড়ে গেছো মনে হচ্ছে। তা বলতে পারো। তাহলে বিয়ে করে ফেলো। তুমি বললে করে ফেলতে পারি। ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? মার শরীরটা ভালো যাচ্ছে না, পারলে একটা ফোন দিও। আচ্ছা দিব। আচ্ছা এখন কেমন আছে? এখন আছে ভালো। আচ্ছা ঠিক আছে, কাল আবার কথা হবে, আমাকে যেতে হবে। এত তাড়াহুড়া কেন? সকালে একটা স্যাটেলাইট ক্লিনিকে ভিজিটে যাব, ঘুমিয়ে পড়তে হবে এখন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে নতুন ডাক্তার ইশরাজান আপা যোগদান করেছেন। তিনি আপনাদের স্বাস্থ্য বিষয়ক কিছু কথা বলতে চান। স্বাস্থ্য বিষয়ক আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আপাকে বলবেন, আমি আপনাদের পরামর্শ দিবেন। আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে দেখতে কেমন লাগছে জানেন? আপনাদের সবাইকে দেখতে লাগছে সকালটা যেমন স্নিগ্ধ, ঠিক তেমন সুন্দর স্নিগ্ধ। আমার নাম ইশরাত জাহান আর আমার ডাকনাম হচ্ছে টুম্পা। আপনারা আমাকে টুম্পা আপা বলে ডাকলেই আমি খুশি হব। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ধরনের পারিবারিক সমস্যা কিংবা স্বাস্থ্য সমস্যা সব কিছুর সমাধানের জন্য। আর শুধুমাত্র যে স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনারা আমার সাথে পরামর্শ করবেন তা কিন্তু নয়। যে কোনো ধরনের সাহায্য এবং যে কোনো ধরনের পরামর্শে আমি এবং পরিবার পরিকল্পনা আপনাদের পাশে আছি সব সময়। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে পরিবারকে সবসময় ছোট রাখতে হবে। সন্তানকে না ভালোবাসে, কিন্তু সেই সন্তানকে যদি আপনি সুন্দর মতো বেড়ে না তুলতে পারেন তাহলে তো কষ্টের সীমা নেই, তাই না? সে কারণে কি করতে হবে? আপনাদেরকে বুঝিয়ে শুনে সন্তান নিতে হবে। একটা দুইটা বাচ্চা ঠিক আছে, কিন্তু এর বেশি বাচ্চা নিলে আপনাদেরই সমস্যা। বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে, এবং সেই অর্থ যদি আপনাদের কাছে ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আপনি আপনাদের সন্তানকে সুন্দর মতো বেড়ে তুলতে পারবেন না। তাই আমি বলবো, আমি শুধু বলবো না, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনাদের কাছে, সেটা হচ্ছে বুঝে শুনে পরিবার পরিকল্পনা করুন। গর্ভাবস্থায় সব সময় ভালো ভালো খাবার খেতে হবে এবং সেই ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। ভারী কাজ যদি মনে করেন বাড়ির আর কেউ নেই করার, তাহলে সেই কাজটাই করবেন না। মনে রাখতে হবে যে আপনার সন্তানকে সুস্থভাবে জন্ম দিতে হলে আপনাকে সুস্থ থাকতে হবে, পুষ্টিকর খাওয়া লাগবে। আর আপনাদের এই জায়গাটা অসম্ভব সুন্দর, চারিদিকে অনেক সুন্দর সুন্দর পুকুর আছে এবং এখানকার খাওয়া দাওয়া কিন্তু অনেক সস্তা, পুষ্টির কোনো অভাব নেই। সো অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আসল কথা হচ্ছে, যখনই আপনি গর্ভবতী হবেন তখনই নির্দ্বিধায় কোনো কিছু চিন্তা না করে স্বাস্থ্যকেন্দ্রে চলে আসবেন। কারণ স্বাস্থ্যকেন্দ্রে আসলে আপনাকে শুরু থেকে একটা খুব সুন্দর নিয়ম মেনে চলার জন্য একটা তালিকা দেওয়া হবে, যেটা আপনার সন্তান জন্মের সময় এবং জন্মের পরে অনেক সহায়তা করবে। আপনাদের পরিবার সম্পর্কে যে কোনো ধরনের পরামর্শ সব সময়ের জন্যই আমি আছি, এবং আমার সাথে আছে FWA-FWD। আপনাদের যে কোনো অভিযোগ, যে কোনো কথা আপনারা যে কোনো সময় এসে তাদের কাছে বলতে পারেন, আর আমি তো আছি সব সময়। একদম ঠিকঠাক। আপনার বাচ্চা তো মাশাআল্লাহ অনেক ভালো আছে। আমি যেভাবে পুষ্টিকর খাবারগুলো খাওয়াতে বলেছি সেভাবে খাওয়াবেন। জি আপা, খাবো। আর এখনই কিন্তু কোনো বাচ্চা নেওয়া যাবে না, সুতরাং সেভাবে চলতে হবে। জি। আপনার স্বামীর সাথে আলাপ করে যে পদ্ধতিটা আপনাদের জন্য সুবিধার হয় সেটাই পালন করবেন, ঠিক আছে? ঠিক আছে, নেব। নানান ধরনের অস্থায়ী পদ্ধতি রয়েছে, এর ভিতরে ইমপ্ল্যান্ট এবং আইওটি হচ্ছে সবচেয়ে দীর্ঘমেয়াদী। ঠিক আছে। আবার আপনার স্বামীও ব্যবস্থা নিতে পারে। আমি একটু ওনার লগে কথা বললেনি? তা তো অবশ্যই, স্বামীর সাথে কথা বলে তারপরেই আপনি ডিসিশন নেবেন। আচ্ছা, এখানে আমি আপনার বাচ্চার ওষুধপত্র লিখে দিলাম, সেভাবে চলবেন, ঠিক আছে? যান, বাড়ি যান। সবুজ, আর কেউ আছেন বাইরে? না, আর কেউ নাই, তবে জায়েদ ভাই আসছে, আমার সঙ্গে দেখা করবেন।
আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। পারুলের স্বাস্থ্য এখন কেমন? মনে হয় আগের চেয়ে অনেক ভালো, কিন্তু ভীষণ দুর্বল। বুঝতে পারছি, ভালো কিছু খাওয়াইতে হইব। কিন্তু স্বাস্থ্য আপাই যে কইল এই সময় পুষ্টিকর খাবার বেশি জরুরি। পুষ্টিকর খাদ্য? জি আব্বা, স্কুলের আপা কইছে সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাদ্য খুবই জরুরি। বাচ্চারা, তোমরা কি জানো কোন খাদ্যে কোন ভিটামিন পাওয়া যায়? জি আপা। শাকসবজির মধ্যে লাল শাক, পুঁই শাক, পালং শাক, কচু শাক এবং পাট শাক। আর সবজির মধ্যে ফুলকপি, শিম, গাজর, টমেটো। আর ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, পেঁপে, লিচু, কলা, পেয়ারা। এই সমস্ত শাকসবজি এবং ফলের মধ্যে ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায়। ছোট মাছ, দুধ, ডিম এসবের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়াও বাচ্চাদের পারিবারিক অন্যান্য খাবারও পাশাপাশি দিতে হবে। এগুলোকে খুব বেশি দামি? সুস্থ থাকতে হলে কি করতে হবে? সবার জন্য পুষ্টিকর এবং সুষম খাবার খাওয়া খুব জরুরি। পুষ্টিকর খাবার মানে সুষম খাবার। খাদ্যের জরুরি সব কয়টি খাদ্য উপাদান পাওয়া যায়। যদি সুস্থ থাকতে চান, পুষ্টিকর ও সুষম খাবারের অভ্যাস। আপা, কি ব্যাপার হাবিব ভাই, অত হন্তদন্ত কই যাইতাছো? বড় বিপদ ঘটছে স্বাস্থ্য আপা। আমি তো আপনার কাছে রওনা দিছিলাম। কি বিষয়? আমার পোয়াতি বউডা, যারা আপনি দেখতে যাইতেন, হঠাৎ খিঁচুনি উঠছে। মায়ে কইলো আপনার কাছে যাইতে, তাই। এই সময়ে খিঁচুনি তো ভালো লক্ষণ না। চলেন তাড়াতাড়ি চলেন। আপনারে কতবার বলছি ভাবিরে নিয়ে হাসপাতালে চেক আপ করান। আপনি নিজেরও সময় হয় না, আমি নিয়ে যাব সেটাও আপনি দিতে চান না। দেখি দেখি চোখটা দেখি। জি। যে কোনো গর্ভবতী নারীর 5টি প্রধান বিপদচিহ্ন দেখা দিতে পারে। সেগুলো হলো খুব বেশি রক্তস্রাব, খিঁচুনি, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত জ্বর এবং বিলম্বিত প্রসব, অর্থাৎ 12 ঘন্টারও বেশি প্রসব ব্যথা থাকা। এর যে কোনো একটি বিপদচিহ্ন দেখা দিলে একটুও দেরি না করে সাথে সাথে জরুরি প্রসূতি সেবা চিহ্নিত হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে। আমার নাম মার্জিয়া বেগম, আমি চাঁদপুর থেকে এসেছি। আমার বাচ্চাটা সময়ের আগে হয়ে গেছে। ওর জন্ম ওজন ছিল 900 গ্রাম। যখন একটু ওর বিভিন্ন শারীরিক সমস্যাগুলো কেটে যায় তখন ওরা কেএমসি দিয়ে দেয়। কেএমসি হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটা করলে হয় যে ওজনটা বাড়ে আর বাচ্চার শ্বাস বন্ধ করে দেয় না, ইনফেকশন হয় না, এগুলো হয়ে থাকে। আমি এগুলো ফল পেয়েছি। আমার বাচ্চার ওজন আগে থেকে বাড়ছে। এটা দিনে এবং রাতে মিলিয়ে 20 ঘন্টারও বেশি রাখতে হয়। আর এটা মা ছাড়াও বাবা, নানি, দাদি, ফুপি, খালা এরাও নিতে পারে। আমি এই কেএমসি সেবাটা সম্পর্কে আগে জানতাম না, হসপিটালে আসার পর জেনেছি। আমি যখন জানলাম এবং দিলাম, কেএমসি দেওয়ার পরে আমার বাচ্চার উন্নতি খুব ভালো হচ্ছে। আমার বাচ্চা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনাদের যাদের অপরিণত বয়সের বাচ্চা বা সময়ের আগে জন্ম নেওয়া বাচ্চা, কম ওজনের বাচ্চা, তারাও যদি এই সেবাটা হসপিটালে এসে দেন তাহলে আপনারাও খুব ভালো উপকৃত হবেন। বাড়ান। ওয়ালাইকুম আসসালাম। বসেন না। কেমন আছেন? এই যে ভালো। আপনি? ভালো আছি। আমি আসার পর থেকে তো গ্রামের সবার মুখে মুখে শুধু আপনার নামই শুনছি। আপনি নাকি গ্রামের উন্নয়নের জন্য অনেক কাজ করছেন। আরে না, তেমন কিছু না। সবাই একটু বাড়িয়ে বলে। আমি তো বরং শুনলাম আপনার কথা। আমার কথা? আমি তো শুধুমাত্র একজন সরকারি চাকরিজীবী। হ্যাঁ, কিন্তু শুনেছি আপনি বরং সেই বলয় থেকে বেরিয়ে এসে পারিবারিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে অনেক কাজ করেছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আবার সরি। সরি কেন?
আপনি যেদিন এলাকায় প্রথম আসলেন সেদিন আপনার গাড়ি থামিয়ে ড্রাইভারকে অনেক বকাঝকা করেছিল। আসলে আমি আপনাকে খেয়াল করিনি গাড়ির ভিতরে। এখানে তো সরি বলার কিছুই নেই। আপনি যেটা সেদিন বলেছেন সেটা তো ঠিকই বলেছিলেন। আচ্ছা বাদ দিন। আপনার সাথে আমার কিছু কথা ছিল, আসলে ঠিক এখানে বসে বলতে চাচ্ছিলাম না। এখানে বলতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য আজকে দুপুরের পরে একটু গ্রামের দিকে যাব। আপনি ওদিকে আসুন, আমি মানে গ্রামের মহিলাদেরকে একটু কিছু বিষয়ে পরামর্শ দেব, তারপর না হয় আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হবে। আসি। জি রাখুন। সরি টু সে বেলাল, এই কিস্তির মালগুলো অনেক আগে শিপমেন্ট হওয়ার কথা ছিল, ছিল কিনা? এই কারণে আমাদের কত টাকা লস হচ্ছে না? না, তোমার শিপমেন্ট যানজট, কন্টেনার যানজট, এগুলো তো আমি শুনে অভ্যস্ত নই। আমি তোমার সাথে পরে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মিজান স্যার আপনার সাথে কথা বলবেন। স্যার লাইনে আছেন, কথা বলুন। মিজান, এটা কি হলো? তুমি তো আমার মেয়ের ব্যাপারে কিচ্ছু করলে না। তুমি তো জানো টুম্পা বটন বর্ন এসি ছাড়া 1 মিনিটও চলতে পারে না। তাকে পোস্টিং দিল কোথাকার কোন অজপাড়া গায়ে, সে তো সেখানে 1 মিনিটও থাকতে চাচ্ছে না। টুম্পা টেলিফোন করেছিল, আমি জানি তো করবে না। ও খুব অভিমানী মেয়ে, না তোমার উপর রাগ করেছে। বাদ বাকিটা তোমার ব্যাপার, দেখো কি করবে। প্লিজ প্লিজ প্লিজ। আপনাদেরকে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে আমি আগেও আপনাদেরকে বলেছি, কিন্তু আজকে আমি আরো ডিটেলে বলবো। আপনাদেরকে আগেই বলেছি যে গর্ভাবস্থায় অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে। যখনই গর্ভধারণ করবেন আপনি মাথায় রাখবেন আপনাকে পুরো 9টা মাস স্বাস্থ্য কেন্দ্রে পরামর্শে থাকতে হবে। অ্যাটলিস্ট যদি সবসময় নাও পারেন অ্যাটলিস্ট 4 বার। খুব ইম্পর্টেন্ট। গর্ভাবস্থায় একেবারে ভারী কাজ করা যাবে না, অনেক ভালো ভালো খাবার খেতে হবে, সুষম পুষ্টিকর খাদ্য। কারণ আপনি মাথায় রাখবেন আপনি যেটা খাবেন আপনার সন্তান আপনার থেকে পুষ্টি পাবে। এবং বাচ্চা হওয়ার পরে তো আরো ক্রিটিক্যাল সময়। বাচ্চা হওয়ার পরে 6 মাস আপনি ভারী কাজ করতে পারবেন না একদমই। খাওয়া দাওয়াও কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, বরঞ্চ সেই সময় আরো বেশি খাবেন। কারণ আপনার নিজেকে ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে। বাচ্চাকে তো খাওয়াবেনই, নিজে না খেলে কোত্থেকে বাচ্চাকে খাওয়াবেন। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখনই গর্ভধারণ করবেন একটু একটু করে টাকা জমাবেন। এটা আপনার যখন বাচ্চা হবে তখন কাজে লাগবে। এবং তাতে করে কি হবে, আপনার স্বামীর প্রতি একটু মানে সহায়তা করা হবে যে আপনার স্বামীর একার এই প্রেশারটা নিতে হলো না, তাই না? আপনি যদি কিছু সংসার খরচ থেকে টাকাটা জমিয়ে সেটা যদি আপনি বাচ্চাটা হওয়ার সময় খরচ করেন তাহলে আপনার স্বামীর প্রতিও লোডটা কমে গেল। কি মনে থাকবে? গর্ভধারণের পরে যেমন দরকার অনেক বেশি কেয়ারফুল থাকা, তেমনি বাচ্চা হয়ে যাওয়ার পরেও কিন্তু দরকার আছে টিকা। খুব বড় একটা ব্যাপার। শুধু যে বাচ্চার টিকা আপনি সময় মতো দেবেন তা না, স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আপনার নিজের টিকাটাও দিতে হবে। এটা আপনাকে সুস্থ থাকতে সহায়তা করবে। বোঝাতে পেরেছি? ফজলু ভাই, আপনার জ্বর কমে দিতেছে, আপনি চিন্তা করেন না। আমার বোধহয় আর বাড়ি যাওয়া হবে না, আমি বোধহয় আর বাড়ি যেতে পারবো না। কি করেছেন ফজলু ভাই? একটু শান্ত হন, ভালো হয়ে যাবেন। না, কোনোদিনই ঠিক হইব না। আর ঠিক হইব? আমি তো জানি আমার শরীরের অবস্থাটা কি। আমি বোধহয় আর বাঁচবো না। ফজলু ভাই চলেন, আপনার হাসপাতালে রয়েছে। না, হাসপাতালে যে আর কি হইব? আমার অসুস্থ শরীরে না, এই বুকের মধ্যে। আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, রোগ বালাই সব ভালো হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। আমার বড় মেয়েটার বিয়ে দিতে পারলাম না, ছেলেটারও কিছু হইল না। আমি না থাকলে যে আমার সংসারে কি হইব? ফজলু ভাই, আপনি শান্ত হন। আপনার এই অবস্থায় কি যে করুন
কিছুই বুঝতে পারতেছি না। আমি শান্ত হইলে যে আমার গোটা পরিবারটাই শান্ত হয়ে যাবে, ওকে দেখার আর কেউ থাকবো না। আহা, এত সহজে ভেঙে পড়লে চলবো? মনে একটু সাহস রাখেন। আমি আপনারে বুঝাইতে পারুম না, আর এই বুকের মধ্যে কেমন যে অস্থির লাগতেছে। কত গ্রাম, কত গন্ধ, কত জায়গায় যে ঘুরতে গেছি, কত মানুষ, কত মানুষের ছবি এই চেহারার পরে এই চোখের সামনে ভাসে, কিন্তু এরকম অস্থির কখন লাগে জানেন ভাই? কখন লাগে? মরণ যখন দরজায় এসে টোকা দেয়। আপনি চিন্তা করেন না, আপনি ভালো হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি থাকেন, আমি এখন আইতেছি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। মানে এখন আর বাসেন না? এটা কিরকম প্রশ্ন হলো? না মানে ভালোবাসতাম বললেন তো, তাই। কাউকে ভালোবাসলে সেটা আবার পাস্ট টেন্স হয়ে যায় নাকি? আসলে আমি এত কিছু চিন্তা করে বলিনি। না না, আমি জাস্ট আপনার সাথে দুষ্টুমি করলাম, সরি। ইটস ওকে। মেয়েটা এই এলাকাতেই থাকে। শিশুর পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজন মায়ের দুধ। শিশু যদি মায়ের দুধ সরাসরি চুষে খেতে না পারে বা মায়ের স্তনের সমস্যা থাকে, যেমন ফোলা স্তনের ব্যবস্থাপনার ক্ষেত্রে দুধ গালাতে হতে পারে, সেক্ষেত্রে দিনে ৮ থেকে ১২ বার শিশুকে মায়ের দুধ গেলে খাওয়াতে হবে। প্রথমে সাবান দিয়ে উভয় হাত এবং পরিষ্কার পানি দিয়ে স্তন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দুধ সংগ্রহের জন্য একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্র নিতে হবে। দুধের প্রবাহ বাড়াতে স্তনের গোড়া থেকে বোটার দিকে মাসাজ করতে হবে। বোটা থেকে আনুমানিক ৪ সেন্টিমিটার পেছনে স্তনের উপরের দিকে বৃদ্ধাঙ্গুলি এবং নিচের দিকে তর্জনী সহ বাকি আঙুল দিয়ে পুরো স্তন আগলে ধরতে হবে। বুকের খাঁচা থেকে স্তনের বোটার দিকে চাপ প্রয়োগ করতে হবে এবং হাত ঘুরিয়ে স্তনের চারপাশে চাপ দিতে হবে। দুধের ধারা যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ দুধ গালাতে হবে। দুধের প্রবাহ বাড়াতে গরম পানিতে কাপড় ভিজিয়ে স্তনে সেক দেওয়া যেতে পারে। গালানো দুধ ঠান্ডা জায়গায় ৬ ঘন্টা এবং ফ্রিজে ২৪ ঘন্টা পর্যন্ত রাখা যায়। সেক্ষেত্রে শিশুকে খাওয়ানোর সময় দুধ গরম পানির পাত্রে রেখে উষ্ণ করে খাওয়াতে হবে। তবে প্রতিবার শিশুকে সদ্য গালানো দুধ খাওয়ানোই উত্তম। ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি সঠিকভাবে প্রদানের জন্য ত্বকে ত্বক স্পর্শে রাখা হচ্ছে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। অপরিণত ও কম জন্ম ওজনের শিশুরা দ্রুত তাপমাত্রা হারায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে সহজে সংক্রমণে আক্রান্ত হয়, তাই সঠিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। কেএমসি প্রদানের জন্য শিশুকে মায়ের ২ স্তনের মাঝখানে সোজাভাবে রাখতে হবে। শিশুর ২ হাত স্তনের উপরের দিকে কিছুটা ভাঁজ করা অবস্থায় এবং হাঁটু ভাঁজ করা থাকবে। কেএমসি সেবাদানকারীর হাত এমনভাবে রাখতে হবে যাতে সে শিশুর ভাঁজ করা অবস্থান ধরে রাখতে পারে। শিশুর মাথা যে কোনো এক পাশে ঘুরিয়ে রাখতে হবে। এটি শিশুর শ্বাস চলাচল প্রক্রিয়া যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য সাহায্য করবে এবং মায়ের চোখে চোখ সংযোগ রাখতে সাহায্য করবে। তবে খেয়াল রাখতে হবে যেন ঘাড় খুব বেশি বেঁকে না যায়। মায়ের ত্বকের স্পর্শে রেখে শিশুকে ভালোভাবে বাইন্ডার দিয়ে বাঁধতে হবে। এমনভাবে বাঁধতে হবে যেন শিশুটি বেরিয়ে না যায়। বাইন্ডারের ওপরের প্রান্তটি দিয়ে শিশুর কান পর্যন্ত ঢাকতে হবে। এটি শিশুর মাথাকে নিরাপদে রাখতে এবং সামনে বা পেছনে সরে যেতে প্রতিরোধ করবে। খেয়াল রাখতে হবে যেন শিশুর পেট খুব বেশি সংকুচিত হয়ে না যায় এবং সে ভালোভাবে শ্বাস নিতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেএমসি বাইন্ডার যেগুলো বিভিন্ন দেশে শিশুকে সঠিকভাবে কেএমসি প্রদানের জন্য ব্যবহার করা হয়। যখন মা ও শিশু হাসপাতাল থেকে বাড়িতে চলে যায় তখন বাড়ির অন্যান্য সদস্যদের সহযোগিতার প্রয়োজন হয়। বাড়িতে কেএমসি চালিয়ে যাওয়ার জন্য এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করার জন্য পরিবারের সহযোগিতা অপরিহার্য।
আরে সাবান পানি কোথায়? হাতের কাছে তো সাবান পানির ব্যবস্থা নাই, আমি কি করব? এখনই ব্যবস্থা করতেছি, আর ভুল হবে না। কাছে রাখুন সাবান পানি, হাতের কাছে সাবান পানি, সব খুশিতে রঙিন। শিশুর প্রথম 2 বছর বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি, কাজেই চিকিৎসা খরচ বাঁচাতে সব সময় হাত ধোয়ার জন্য সাবান পানি কাছেই রাখুন। মনে থাকবে তো, বাচ্চাকে খাওয়ানোর জায়গার কাছেই সাবান পানি রাখুন। আমাদের বিয়ে হওয়ারও কথা ছিল। ও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো। আন্ডার এজ বলে আমি বিয়ের জন্য অপেক্ষা করছিলাম। তারপর? আপনি তো জানেন আমাদের এই এলাকায় প্রবাসী পাত্রদের কি পরিমাণ ডিমান্ড। সেটা তো জানি। আসলেন কেন? এমনি হাসলাম, বলেন। রূপার বাবা, ও হ্যাঁ, ওর নামটাই আপনাকে বলা হয়নি। ওর নাম হচ্ছে রূপা। আচ্ছা। রূপার বাবা প্রবাসী একজন পাত্র পেয়ে রূপার অমতেই ওকে বিয়ে দিলেন। আপনি তখন কিছু বললেন না? রূপা তো আন্ডার এজড, মানে আমি তো একজন সচেতন মানুষ হিসেবে সেটা করতেও পারি না। তারপর? বিয়ের পরে ইংল্যান্ডের ওই লোকটা মাসখানেক ছিল, এর মধ্যে রূপা কনসিভও করল। কিন্তু সমস্যা হচ্ছে এই লোকটা ইংল্যান্ডের ব্যাক করার পরে আর কোনো যোগাযোগই করেনি। বলেন কি, এখানে সেই ছেলের বাবা মা কেউ থাকে না? না, তারা আসলে ঠিক এই এলাকার কেউ না, শুনেছি ঢাকায় থাকে। আহা, বাল্য বিয়ে দিয়ে মা বাবা এক ভুল করেছে, তারপর আবার এই বয়সে বাচ্চা। ওর এখন 3-4 মাস এরকম চলছে। ও আসলে লজ্জায় কাউকে বলছেও না, ডাক্তারও দেখাতে যাচ্ছে না। আপনি যদি একটু দয়া করে ওর সাথে কথা বলতেন, মানে আমার মনে হয় কি ওর খুব বেশি কাউন্সিলিং এর দরকার। আপনি একদম চিন্তা করবেন না জাহিদ, আমি অবশ্যই রূপার সাথে কথা বলবো, ওর সাথে কাউন্সেলিং করবো। কি ব্যাপার রফিক, আপনি দৌড়ে কোত্থেকে এলেন? কি হয়েছে? আপা, আপনারা এখনই ফজলু ভাই বাসা যেতে হবে। কেন, ফজলু ভাইয়ের কি হলো? আগে আসেন, তারপর কইতেছে। আচ্ছা ঠিক আছে, চলো জাহিদ, আমি আপনার সাথে পরে যোগাযোগ করছি। হ্যাঁ, ফজলু ভাই, ম্যাডাম চিন্তা করি। কি হয়েছে আপনার? আমি বাঁচব না। বাঁচবো না মানে? অবশ্যই বাঁচবেন, উঠুন উঠুন। আমার সাথে মনে হয় আমার পরিবারের আর দেখা হবে না। এসব আপনি কি বলছেন? আপনার পরিবারের সাথে আপনার আবারও দেখা হবে, আপনি সুস্থ হয়ে যাবেন, কাজ করবেন, সবই হবে। আপনি নিজে যদি এত নার্ভাস হয়ে পড়েন তাহলে হবে কি করে? সবই তো বুঝি আপা, আমার সংসারে যে অশান্তি, সেইটা কি করে ঠিক করুন? জীবনের শুরুতেই তো আপনি একটা ভুল করে ফেলেছেন, এতগুলো বাচ্চা নিয়েছেন। আর যদি আপনার 2-1টা বাচ্চা থাকতো তাহলে তো আর এই দুশ্চিন্তা করতে হতো না, তাই না? ওই ভুল তো আর এখন ঠিক করার উপায় নেই আপা। আপা, আমার ফুলার একটার ব্যবস্থা করে দেন, দেখবেন আমি ঠিক সুস্থ হইয়া যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলের একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। আশেপাশে যদি কোনো গাড়ি না থাকে তাহলে একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করুন। যান। আমি তাহলে গেলাম, দেখি কি পাওয়া যায়। ধরুন, উঠান। হ্যালো বাবা। হ্যাঁ মা, বল। আমি তোমাকে একটা প্রয়োজনে ফোন করেছি। একটা না মা, তোর সব প্রয়োজন আমি মিটিয়ে দেবো। এতদিন পরে বাবার কথা মনে পড়লো। হ্যাঁ, তুমিও কিন্তু আমাকে এতদিন একটা ফোনও করনি বাবা। ও কথা বাদ দে, এবার বল কি প্রয়োজনে তুই তোর এই অসহায় বাবাকে টেলিফোন করেছিস? প্রয়োজনটা বলছি, কিন্তু বাবা তোমাকে আমাকে প্রমিস করতে হবে যে তুমি আমার অনুরোধটা রাখবে। আহা, তুই বলেই দেখ না, আজ পর্যন্ত তোর কোন অনুরোধটা আমি রাখিনি বল? ফজলু ভাই, মানে আমাদের এবি ভ্যানের ড্রাইভার যে, হ্যাঁ, তার ছেলেকে তোমার একটা জবের ব্যবস্থা করে দিতে হবে বাবা। মানে তোমার যে কোনো একটা গার্মেন্টসের যে কোনো সেক্টরে ওকে একটা জব দিয়ে দাও। ও এই কথা, এটা তো কোনো ব্যাপারই না। যা, ওর চাকরি দিয়ে দিলাম। থ্যাংক ইউ বাবা। কিন্তু মা,
এবার যে আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে। তোমার অনুরোধ? হ্যাঁ, আমার অনুরোধ, খুবই সহজ অনুরোধ। বলো। তোমার মিজান চাচাকে বলেছি তোমার ট্রান্সফারের জন্য। ট্রান্সফার অর্ডারটা হাতে পেলেই ঢাকা চলে আসিস মা। এটা কি বলছো বাবা? আমি তোর অনুরোধটা রাখলাম, তুই আমার অনুরোধটা একটু ভেবে দেখবি না মা? আচ্ছা ঠিক আছে, আমি ভাববো। আমি আমি জাস্ট এই কাজটা নিয়ে এলাম এখানে, আমি এখনই কি করে? হ্যাঁ ঠিক আছে মা, সব ঠিক আছে, তোর সব যুক্তি আমি মেনে নিলাম, কিন্তু তুই তোর এই বুড়ো বাবাটার দিকে একটু খেয়াল করবি না? তোকে ছাড়া জীবনে কোনদিন একা থেকেছি বল? হ্যাঁ, সারাদিন পরে বাসায় ফিরলে তোর মুখখানা না দেখলে না খুব খুব কষ্ট হয় মা। চলে আয় মা, চলে আয় না প্লিজ। চাচি, ওকে যে কোনো ডাক্তার দেখানো হলো না, এ তো বিপদের উপরে আরো বড় বিপদ আসবে। আমি আর কত বুঝামু কও, ওরে কত কইরা কইছি ডাক্তারের কাছে চল, ও কথা শুনে না। রূপা, তোমার কিন্তু একা ক্ষতি হবে না, সাথে করে বাচ্চারও অনেক বড় ক্ষতি হতে পারে। ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে একজন বড় আপা আসছে এখানে, তোমার সাথে উনি একটু কথা বলবে। আমার কিছু ভাল লাগে না, আমি কারোর সাথে কথা কইতে পারবো না। আসে না মা, না না, এই রূপা, তোমাকে এই আপার কথাই বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রূপা। আপনারা যদি কিছু মনে না করেন, আমি রূপাকে নিয়ে একটু ভেতরে যাই। জানাবো, আমি একটু ওর সাথে একা কথা বলবো। তুমি থাকো। রূপা, তুমি স্বাস্থ্য কেন্দ্রে না গিয়ে কিন্তু অনেক বড় একটা ভুল করেছো। আপা, আমার কিছু ভাল লাগে না, আমার ভাগ্যটা কেন এরকম হলো আপা? রূপা দেখো, মানুষের জীবনের সবচাইতে বেশি সময়টাই কিন্তু সুন্দর আর সুখের। তুমি এখন যে জীবনটা পার করছো সেটা তোমার কাছে সবচাইতে কষ্টের মনে হচ্ছে। চারপাশে যা দেখি তার সবকিছুই দুঃখের মনে হয় আপা। একটা জিনিস ভেবে দেখো, চারিপাশের কোনো কিছু নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই। তোমার অনাগত সন্তানের কথা চিন্তা করে তোমাকে ভালো থাকতে হবে রূপা। থাকবে না? বলো থাকবে না? থাকুম আপা, থাকুম। আপনার সাথে কথা বলে সবকিছু কেমন যেন অন্যরকম লাগতেছে। তুমি কিন্তু কালই স্বাস্থ্য কেন্দ্রে আসবে, ঠিক আছে? ঠিক আছে। আর এখন থেকে মুখ গোমরা করে থাকবে না কখনো, সবসময় হাসি খুশি থাকবে। ও, আমি কিন্তু আগামী বৃহস্পতিবারে সবাইকে নিয়ে একটা ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, তুমি কিন্তু সেখানে অংশ নেবে। আমি তো আপা কিছুই পারি না। কোনো চিন্তা করবে না, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর, মুখ হাসে মোর, চোখ হাসে মোর, টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্র প্রাণের পল্ললে, বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। প্রিয় গ্রামবাসী, এখন আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করতে আসবেন আমাদের সবার প্রিয় ডাক্তার ইসরাত জাহান টুম্পা, আমাদের টুম্পা আপা। আর এই গানের মধ্য থেকেই শেষ হয়ে যাবে আমাদের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা। আজকের অনুষ্ঠান তো আমরা সবাই খুব উপভোগ করলাম, তাই না? আজ অবশ্য অনুষ্ঠানের শেষে আমার একটা গান পরিবেশন করার কথা ছিল আপনাদের মাঝে, কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত আমি পারবো কিনা। আসলে লাস্ট কদিনে আপনাদের প্রতি না আমার কেমন যেন একটা মায়া জন্মে গিয়েছিল। আপনারা যেমন আমাকে বন্ধু ভাবতে শুরু করেছেন, আমিও তেমনি আপনাদের সবাইকে আমার হৃদয়ের খুব কাছাকাছি একজন ভাবতে শুরু করেছিলাম। আমার আর আপনাদের মাঝে থাকা হলো না বন্ধুরা, আমি আর আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারবো না। আমার শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে চলে যেতে হবে।
আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আবার বদলে ডাক্তার আবার জয় হোক, আমাদের দাবি ডাক্তার আবার বদলে আমাদের দাবি ডাক্তার আবার জয় হোক, জয় হোক, জয় হোক। আমগো গ্রামের লোকজনের শেষ পর্যন্ত জয় হইল। কিসের কথা কও? টুম্পা আপা। টুম্পা আপা? আরে ওই যে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার আপা। আরে শুনছি সে নাকি বদলিয়া যাইতেছে। এই জন্যই তো কইতাছি যে আমগো গ্রামের শেষ পর্যন্ত লোকজনের জয় হইল। আরে কি হইছে খোলাসা কইরা কও। ডাক্তার আপা, ওই যে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার আপা আমগো গ্রামেই থাকতাছে, আমগো গ্রাম তার যাইতাছে না। তাই নাকি? খুব ভালো সংবাদ শোনাইলা তো। সেটা আগে কইবে না? আপা কয়দিনের মধ্যে গ্রামের কত কাজকর্ম করছে, আমাকে চিন্তাধারাই পাল্টে দিছে। আমাগো গ্রামে লাগা খুব ভালো হইছে। আমগো গ্রামে এইরকমের একজন ডাক্তার আপারই দরকার আছে। আমগো গ্রামও কি কেউ কারো বুঝ মানে? এখনো কারো কারো ঘরে 4-5টা করে পোলাপান। সংসারে এত পোলাপান থাকলে কেউ কি শান্তিতে থাকতে পারে? ও বাবা অনটন সবসময় লাগেই থাকে। তোমার আমাগো সময় যদি এরকমের ডাক্তার আপা থাকতো তবে কি আর এরকমের হইতো? এই ডাক্তার আপা কিন্তু আমাগর হগল মহিলারে ভালো করে বুঝাইতে পারছে যে বেশি পোলাপান নেওন ভালো না, 2-1টার মধ্যেই থাকুনি ভালো। এখন এই ডাক্তার আপার কথা শুনে গ্রামের হক গেলি এখন সচেতন হয়েছে। এই তোর চা বিস্কুটের কথা হইলো? থাক, তোমার দিতে হইব না, আমি দিব। তবে আমি যাই, আমার একটু বাজারে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, যাও। এই তোর চার দাম কত? কি ব্যাপার আপনারা? মানে আমরা সবাই মিলে আপনার জন্য যে আন্দোলনটা করেছিলাম সেটাতে আমরা সফল হয়েছি। আপনি আমাদের মধ্যেই থাকছেন, আর আমরা আশা করব যে আপনি এতদিন যেরকম সবাইকে নিয়ে মিলেমিশে ছিলেন, গ্রামের উন্নতি করেছেন, ভবিষ্যতেও সেরকম কাজ করবেন। আপা, আমার তরফ থেকে আপনারা ধন্যবাদ। আপনার আব্বার অফিসে আমার ছেলের চাকরি হয়েছে, দেখেন আমি অনেক সুস্থ হয়ে গেছি। বাবার অফিসে চাকরি হয়েছে? হ্যাঁ, আপনার আব্বার অফিসে চাকরি হয়েছে, উনি এই অফিসে আসতেছে। জি, বাবা বাবা এখানে আসছে? মা বলেন কবুল? কবুল। তুমি বাবা হইবা। মা চেকআপে যাই। কি কস অহনি? এখন টের পাওয়ার লগে লগে চেকআপের নিয়ম। আমি তোরে পেটে ধরি নাই। মা আপনিও চলেন না, আপনি গেলে ভরসা পাই।
ল যাই। সাবধানে। মিতা রক্ত স্বল্পতায় ভুগছে। কোন কি? ভয়ের কিছু নেই, সময় মতোই নিয়ে এসেছেন। পেটে বাচ্চা আসার সাথে সাথে চেক আপ জরুরি। আমি তো আরো বাধা দিছিলাম। আমি পেটে আসছি, যখনই জানবে চেক আপে তখনই আনবে। জন্মের পর থেকে 28 দিন বয়স পর্যন্ত নবজাতকের মৃত্যুহার অনেক বেশি। নবজাতকের বিপদ চিহ্নগুলো হলো দ্রুত শ্বাস নেয়া, বুকের দুধ টানতে না পারা বা না চোষা, বুকের খাঁচা দেবে যাওয়া, জ্বর অথবা শরীর ঠান্ডা হওয়া, নেতিয়ে পড়া, খিঁচুনি, নাভি পাকা। এই 7টি বিপদ চিহ্নের যে কোনোটি দেখা দিলে সাথে সাথে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে কুষ্টিয়া জেলার ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সকল স্বাস্থ্যকেন্দ্রে 2 মাসের কম বয়সী অসুস্থ শিশুদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। 2 মাসের কম বয়সী শিশুর যে কোনো বিপদচিহ্ন দেখা দিলে নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এছাড়াও 2000 গ্রামের কম জন্ম ওজনের নবজাতককে কুষ্টিয়া জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা কেএমসি প্রদান করা হয়। এ সমস্ত শিশুদের দ্রুত শনাক্ত করে হাসপাতালে নিয়ে যান। নবজাতকের যত্ন নিন, মা ও শিশুকে নিরাপদে রাখুন। আজকে বাবু মাছ খাইবো। বাবু ডিম, মাছ আর মুরগি কলিজা খাইতে ভালোবাসে, তাই আমি প্রতিদিন যে কোনো একটা ওরে খাওয়াই। সেদিন রহিমা খালে তো অবাক, 8 মাস বয়সের বাচ্চা মাছ খাইতেছে। আসলে আমিও জানতাম না, ডাক্তার আপা আমারে কইলো আপনার বাচ্চাকে প্রত্যেকদিন অন্যান্য খাবারের সাথে মাছ বা ডিম অথবা মুরগির কলিজা খেতে দিন। এসব ওর বুদ্ধি ও শরীরের জন্য খুবই দরকার। আমরা বাবুর জন্য চিপস টিপস কিনা পয়সা নষ্ট না করে এগুলাই কিনি। বুদ্ধি তো সব। ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি সঠিকভাবে প্রদানের জন্য ত্বকে ত্বকে স্পর্শে রাখা হচ্ছে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। অপরিণত ও কম জন্ম ওজনের শিশুরা দ্রুত তাপমাত্রা হারায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে সহজে সংক্রমণে আক্রান্ত হয়। তাই সঠিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। কেএমসি প্রদানের জন্য শিশুকে মায়ের 2 স্তনের মাঝখানে সোজাভাবে রাখতে হবে। শিশুর 2 হাত স্তনের উপরের দিকে কিছুটা ভাঁজ করা অবস্থায় এবং হাঁটু ভাঁজ করা থাকবে। কেএমসি সেবাদানকারীর হাত এমনভাবে রাখতে হবে যাতে সে শিশুর ভাঁজ করা অবস্থান ধরে রাখতে পারে। শিশুর মাথা যে কোনো এক পাশে ঘুরিয়ে রাখতে হবে। এটি শিশুর শ্বাস চলাচল প্রক্রিয়া যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য সাহায্য করবে এবং মায়ের চোখে চোখ সংযোগ রাখতে সাহায্য করবে। তবে খেয়াল রাখতে হবে যেন ঘাড় খুব বেশি বেঁকে না যায়। মায়ের ত্বকের স্পর্শে রেখে শিশুকে ভালোভাবে বাইন্ডার দিয়ে বাঁধতে হবে। এমনভাবে বাঁধতে হবে যেন শিশুটি বেরিয়ে না যায়। বাইন্ডারের ওপরের প্রান্তটি দিয়ে শিশুর কান পর্যন্ত ঢাকতে হবে। এটি শিশুর মাথাকে নিরাপদে রাখতে এবং সামনে বা পেছনে সরে যেতে প্রতিরোধ করবে। খেয়াল রাখতে হবে যেন শিশুর পেট খুব বেশি সংকুচিত হয়ে না যায় এবং সে ভালোভাবে শ্বাস নিতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেএমসি বাইন্ডার, যেগুলো বিভিন্ন দেশে শিশুকে সঠিকভাবে কেএমসি প্রদানের জন্য ব্যবহার করা হয়। যখন মা ও শিশু হাসপাতাল থেকে বাড়িতে চলে যায় তখন বাড়ির অন্যান্য সদস্যদের সহযোগিতার প্রয়োজন হয়। বাড়িতে কেএমসি চালিয়ে যাওয়ার জন্য এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করার জন্য পরিবারের সহযোগিতা অপরিহার্য। ওই মাইয়া, তোমার বাচ্চাটারে থামাও। কেমন মা তুমি? বাচ্চার কান্না থামাইতে পারো না? যত সব। এই যে আমার নানু আপু, দেখি দেখি কি কি হয়েছে? কাঁদছো কেন? মায়ে বকছে? ওরে সকালের খাওন হিসাবে বুকের দুধ দিছিলাম,
এইখানে ওর লাইগা দুপুরের খাওন আছে, ঠিক একটা সময় খাওয়াইতে হইব, অন্য কিছু দেওয়ান যাইব না। ও টুনি কিন্তু খাওয়ানোর সময় অনেক ঝামেলা করব, ওরে জোর কইরা খাওয়াইতে হইব। মিনা রাজু, ভালো কইরা হাত ধুইয়া খাইতে আসো। দেখি 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 মা, হা করো তো। এই তো আমার মা এখন কি খাইবো? মাছ খাইবো, মিষ্টি কুমড়ার ভাজি খাইবো, একটু ভাত খাইবো। আর কি খাইবো মা? দাদি, রানীর খাবার থেকে ওরে একটু দেই। না না, রিতা কইছে ওরে অন্য কোনো খাওন না দিতে। এমন খাওন খাইতে হইলে আমিও কান্না করতাম। এসো এসো, আমাদের দেশে তোমরা এসেছো, আমরা খুবই খুশি। এইটা কোন দেশ? এইটা সজীব দেশ। এ দেশে বাচ্চাদের জোর করে খাওয়ানো হয় না, রোজ একই খাবার দেওয়াও হয় না, কারণ কেউই একই খাবার রোজ খেতে পছন্দ করে না। বাচ্চাদেরও নানা রকম পুষ্টিকর খাবার দিতে হয়। তাদের কি মাছ, মাংস আর ডিমও খাইতে দেন? অবশ্যই, আমরা বিশেষ যত্ন দিয়ে এগুলো তাদের খাওয়াই, যাতে তারা বুদ্ধিমান হয় ও তাদের শরীরও ভালো থাকে। এটা হলো সজীব নিয়ম। সজীব নিয়ম? এইটা আবার কেমন নিয়ম? ভালো ও নানা রকম খাবার বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর মনের জন্য খুবই জরুরি। সকল সুস্থ বাচ্চাকেই এই সজীব নিয়মে খেতে হবে। বাচ্চারা যদি ভালো আর নানান রকম খাবার না খায় তাহলে কি হইব? তাহলে বাচ্চারা দুর্বল আর অপুষ্টিতে ভুগবে, তাদের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি থাকবে না, তারা খুব দ্রুত অসুস্থ হবে। তাদেরকে তুমি পাবে আজব দেশে। যে সকল বাচ্চারা আজব দেশের নিয়মে খাবার খায় তারা দুর্বল এবং অসুখী মানুষে পরিণত হয়, আর তাদের বুদ্ধিও কম থাকে। দেখি দেখি সোনা, হা করো তো। থাক না দাদি, ও যখন আর খাইতে চায় না। আর বাচ্চা গো, আজব নিয়মে খাওয়াইতে হয় না, ওরে রানীর খাবার থেকে খাইতে দাও। ওর বুদ্ধি বাড়ার জন্য ডিম, মাছ, মাংস খাওয়া খুবই দরকার। দাদি, টুনি এসব কি খাইতাছে? ওরে এখন এইসব খাবারই দিতে হইব। আর বাচ্চা গো, পাতলা খাবার খাওয়ানো ঠিক না। হ্যাঁ, টুনির মতো ছোট বাচ্চাদের পেট অনেক ছোট থাকে, আর সেই ছোট পেট পাতলা খাবার দিয়ে ভরানো উচিত না। তাই 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের মায়ের দুধের পাশাপাশি নানা রকমের পুষ্টিকর খাবার দিতে হবে। ও, তাদের বয়স অনুযায়ী
যতটা দরকার ততটা খেতে দিতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নিতে হবে। দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত শিশু সাধারণত মুখ হাঁ করবে, আঙুল চাটবে, জিহ্বা নিচের দিকে বের করবে এবং মাথা সামান্য পিছনে হেলিয়ে চোখ ঘুরিয়ে তাকাবে। সফলভাবে বুকের দুধ খাওয়ানোর জন্য সঠিক অবস্থান ও ভালো সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। শিশুর মাথা ও শরীর সোজা থাকবে, নাক স্তনের পোটার বিপরীতে থাকবে। শিশু মায়ের খুব কাছাকাছি থাকবে এবং মা শিশুর পুরো শরীরকে আগলে ধরে রাখবেন। শিশুর মুখ বড় করে হাঁ করবে, শিশুর নিচের ঠোঁট বাইরের দিকে উল্টানো থাকবে। মায়ের অ্যারিওলা শিশুর মুখের উপরের দিকে বেশি দৃশ্যমান থাকবে এবং শিশুর চিবুক স্তন স্পর্শ করবে। যে শিশুর সংযুক্তি ভালো নয় সে শুধু বোটা চুষে স্বল্প পরিমাণে দুধ খাবে এবং শুধু বাতাস গিলবে। একটি সুস্থ শিশু 24 ঘন্টায় 8 থেকে 12 বার দুধ খাবে এবং 6 থেকে 8 বার প্রস্রাব করে শান্তভাবে ঘুমাবে। জ্বর হলো নবজাতকের একটা বিপদচিহ্ন। এছাড়া আরো 5টা বিপদচিহ্ন আছে। নবজাতকের 6টি বিপদচিহ্নের যে কোনো একটি দেখা দিলে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। বিপদচিহ্নগুলো হলো: 1, নবজাতক যদি মায়ের বুকের দুধ ঠিকমতো খেতে না পারে। 2 হচ্ছে বাচ্চার শরীরে যদি খিঁচুনি হয়। 3 হচ্ছে বাচ্চা যদি নেতিয়ে পড়ে, মানে স্বাভাবিকের চেয়ে কম শ্বাস নেয়। 4 হচ্ছে যদি দ্রুত শ্বাস নেয় বা বুকের নিচে অনেকখানি মারাত্মকভাবে দেবে যায়। 5 হচ্ছে বাচ্চার গায়ে যদি জ্বর আসে বা তাপমাত্রাটা কমে যায়। আর 6 নম্বর হচ্ছে নাভি যদি পেকে যায়। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এই 6টি হলো নবজাতকের বিপদচিহ্ন। ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি সঠিকভাবে প্রদানের জন্য ত্বকে ত্বক স্পর্শে রাখা হচ্ছে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। অপরিণত ও কম জন্ম ওজনের শিশুরা দ্রুত তাপমাত্রা হারায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে সহজে সংক্রমণে আক্রান্ত হয়। তাই সঠিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। কেএমসি প্রদানের জন্য শিশুকে মায়ের 2 স্তনের মাঝখানে সোজাভাবে রাখতে হবে। শিশুর 2 হাত স্তনের উপরের দিকে কিছুটা ভাঁজ করা অবস্থায় এবং হাঁটু ভাঁজ করা থাকবে। কেএমসি সেবাদানকারীর হাত এমনভাবে রাখতে হবে যাতে সে শিশুর ভাঁজ করা অবস্থান ধরে রাখতে পারে। শিশুর মাথা যে কোনো এক পাশে ঘুরিয়ে রাখতে হবে। এটি শিশুর শ্বাস চলাচল প্রক্রিয়া যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য সাহায্য করবে এবং মায়ের চোখে চোখ সংযোগ রাখতে সাহায্য করবে। তবে খেয়াল রাখতে হবে যেন ঘাড় খুব বেশি বেঁকে না যায়। মায়ের ত্বকের স্পর্শে রেখে শিশুকে ভালোভাবে বাইন্ডার দিয়ে বাঁধতে হবে। এমনভাবে বাঁধতে হবে যেন শিশুটি বেরিয়ে না যায়। বাইন্ডারের ওপরের প্রান্তটি দিয়ে শিশুর কান পর্যন্ত ঢাকতে হবে। এটি শিশুর মাথাকে নিরাপদে রাখতে এবং সামনে বা পেছনে সরে যেতে প্রতিরোধ করবে। খেয়াল রাখতে হবে যেন শিশুর পেট খুব বেশি সংকুচিত হয়ে না যায় এবং সে ভালোভাবে শ্বাস নিতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেএমসি বাইন্ডার যেগুলো বিভিন্ন দেশে শিশুকে সঠিকভাবে কেএমসি প্রদানের জন্য ব্যবহার করা হয়। যখন মা ও শিশু হাসপাতাল থেকে বাড়িতে চলে যায় তখন বাড়ির অন্যান্য সদস্যদের সহযোগিতার প্রয়োজন হয়। বাড়িতে কেএমসি চালিয়ে যাওয়ার জন্য এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করার জন্য পরিবারের সহযোগিতা অপরিহার্য। অপরিণত বা কম জন্ম ওজনের অসুস্থ, তালুকাটা, ঠোঁট কাটা বা অল্প কিছুক্ষণ দুধ চুষে ক্লান্ত হওয়া শিশু অথবা দুধ চুষে খেতে পারে না কিন্তু গিলতে পারে এমন শিশুদের বিকল্প পদ্ধতিতে মায়ের দুধ খাওয়াতে হবে। সেক্ষেত্রে মায়ের দুধ মুখের ভেতর সরাসরি গেলে
বা গলানো দুধ চামচে বা কাপে বা নেজোগ্যাস্ট্রিক বা ওরাল টিউবের মাধ্যমে খাওয়ানো যেতে পারে। শিশুকে আধা সোজা অবস্থায় ঠোঁটের উপর দুধের কাপ বা চামচ আলতো করে ধরতে হবে যেন শিশু দুধ চেটে খেতে পারে। শিশু স্বেচ্ছায় যতটুকু খাবে ততটুকুই খাওয়াতে হবে এবং ঢেকর তোলাতে হবে। কিরে রহমত, আজও বুঝি রান্না বাড়া করতেছ? তোর বউয়ের বাচ্চা হইব বইলা সে এখনো ঘুমায়, তাতে তোকে সমস্যা কি? আমাকে আর কি সমস্যা? তুমি তো আর আমাকে মতো না। হ্যাঁ, আমি তোমাকে মতো না। আমার বউ যেদিন থেকে পোয়াতি হয়েছে সেদিন থেকে আমি বউয়ের যত্ন করি। তার খাওয়া দাওয়ার খোঁজ খবর নেই, নিয়ম করে স্বাস্থ্য কেন্দ্রে গিয়া তার চেক আপ করি। স্বাস্থ্যকর্মী আপা যে কথা কইছে আমি মাইনা চলি। ঠিক কথা কইছো রহমত। এই মিয়ারা, যে তোমাকে ভবিষ্যৎ জন্ম দেয়, পেটে রেখে বড় করে, তারে তোমাকে একটু একটু যত্ন করার দরকার না? বাপ ডাক শুনলে কই যারা জুড়ে যায় না কও, তার জন্য পোয়াতি মায়ের যত্ন করা দোষের কিছু না, বুঝলা? বসেন। কেমন আছেন আপা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আসেন, আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব। 5টি বিপদ চিহ্ন চিনে রাখবো, ঠিক আছে? অতিরিক্ত রক্তচাপ ও গর্ভফুল না পড়া, শরীরে পানি আসা, মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা, খিঁচুনি, বিলম্বিত প্রসব ও প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ আগে আসা, 3 দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব। এই 5টি বিপদ চিহ্ন অবশ্যই আমরা চিনে রাখবো এবং স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সুনিশ্চিত করব। ঠিক আছে ভাবি? নবজাতকের জন্মের সময় এবং জীবনের প্রথম কয়েকটি দিন সবচাইতে গুরুত্বপূর্ণ। এ সময় খুব সাবধানতার সাথে তার যত্ন নিতে হবে। জন্মের সাথে সাথে নবজাতককে মায়ের পেটে রেখে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মোছাতে হবে। নাড়ি কাটার পর শুধুমাত্র একবার ক্লোরহেক্সিডিন লাগাতে হবে। এরপর নাভি শুকনো রাখতে হবে এবং নাভিতে আর কিছুই লাগানো যাবে না। এরপরই নবজাতককে মায়ের বুকের সরাসরি সংস্পর্শে অন্তত 2 ঘন্টা রাখতে হবে। প্রথম 3 দিনের মধ্যে তাকে গোসল করানো যাবে না। জন্মের পর যত দ্রুত সম্ভব অবশ্যই 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াতে হবে, অন্য কোনো কিছুর এমনকি পানি খাওয়ানোরও প্রয়োজন নেই। নবজাতককে মাথা সহ পুরো শরীর শুকনো কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে যেন ঠান্ডা না লাগে। নবজাতককে ধরার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। নবজাতকের যত্ন নিন, মা ও শিশুকে নিরাপদে রাখুন। আমার নাম মার্জিয়া বেগম, আমি চাঁদপুর থেকে এসেছি। আমার বাচ্চাটা সময়ের আগে হয়ে গেছে। ওর জন্ম ওজন ছিল 900 গ্রাম। যখন একটু ওর বিভিন্ন শারীরিক সমস্যাগুলো কেটে যায় তখন ওরা কেএমসি দিয়ে দেয়। কেএমসি হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। এটা করলে হয় যে ওজনটা বাড়ে আর বাচ্চার শ্বাস বন্ধ করে দেয় না, ইনফেকশন হয় না, এগুলো হয়ে থাকে। আমি এগুলো ফল পেয়েছি। আমার বাচ্চার ওজন আগে থেকে বাড়ছে। এটা দিনে এবং রাতে মিলিয়ে 20 ঘন্টারও বেশি রাখতে হয়। আর এটা মা ছাড়াও বাবা, নানি, দাদি, ফুপি, খালা এরাও নিতে পারে। আমি এই কেএমসি সেবাটা সম্পর্কে আগে জানতাম না, হসপিটালে আসার পর জেনেছি। আমি যখন জানলাম এবং দিলাম, কেএমসি দেওয়ার পরে আমার বাচ্চার উন্নতি খুব ভালো হচ্ছে। আমার বাচ্চা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনাদের যাদের অপরিণত বয়সের বাচ্চা বা সময়ের আগে জন্ম নেওয়া বাচ্চা, কম ওজনের বাচ্চা, তারাও যদি এই সেবাটা হসপিটালে এসে দেন তাহলে আপনারাও খুব ভালো উপকৃত হবেন।
গর্ভবতী মা ও শিশুর জীবন বাঁচাতে চাই সঠিক প্রস্তুতি ও সিদ্ধান্ত। সারা রাত তো দেখলাম ভাইজান, আর দেরি করা যাইবে না। ভাই ভ্যান গাড়ি আনছি। মা আর একটু ধৈর্য ধর। টাকা নিছোস? আমা জমানো টাকা পুরোটাই নিছি। সঠিক প্রস্তুতি ও সিদ্ধান্তই গর্ভবতী মা ও শিশুর জীবন বাঁচাতে পারে। তুমি কার সাথে কথা বললো এত রাতে? কথা বলছিলাম। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন দিন অন্য মানুষকে থাকো, রাত বিরাতে কার সাথে কথা বলো, অফিস থেকে ফিরে ড্রয়িং ঘাটাঘাটি করো। আর মিনার সাথে তুমি কি এমন কথা বলো যে আমাকে বলা যায় না? আমি আমার বন্ধুকে ফোন দিয়েছিলাম, কখন তোমার ব্যথা ওঠে সেজন্য ওকে গাড়িটা রেডি রাখতে বলেছি। দেখো এই যে এই ড্রয়ারের ভিতরে এই ব্যাংকে আমি টাকা জমা, বলা তো যায় না কখন তোমার প্রসব ব্যথা ওঠে, ডাক্তার ওষুধ এসবের জন্য একটা টাকা পয়সার প্রয়োজন আছে না। আর মিনার সাথে কথা বলি তোমার রক্তের জন্য, আর আমি এসব করছি আমার সন্তান আর স্ত্রীর নিরাপদ প্রসবের জন্য। এর আগে তালুকদারের বউরাও তো ধরছিলি, এখন আবার সবুজের বউর উপর ভর করছিস। তোর ওষুধ আমার জানা আছে। চেয়ারম্যান সাহেব এসে গেছে, চলেন ভাগি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হইতেছে? বউটার তো কিছু উঠছে, হাসপাতালে না পড়ায় কি তুকতা করতাছিস? ধর ওরে। আব্দুল্লাহ হারাই কি করতাছস? তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। পোয়াতিকালে খিচুনি উঠা মানে বড় বিপদ, আর এই বিপদ চিহ্ন দেখা মাত্রই সোজা হাসপাতালে। শিশুর পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে প্রয়োজন মায়ের দুধ। শিশু যদি মায়ের দুধ সরাসরি চুষে খেতে না পারে বা মায়ের স্তনের সমস্যা থাকে, যেমন ফোলা স্তনের ব্যবস্থাপনার ক্ষেত্রে দুধ গালাতে হতে পারে, সেক্ষেত্রে দিনে ৮ থেকে ১২ বার শিশুকে মায়ের দুধ গেলে খাওয়াতে হবে। প্রথমে সাবান দিয়ে উভয় হাত এবং পরিষ্কার পানি দিয়ে স্তন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দুধ সংগ্রহের জন্য একটি পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্র নিতে হবে। দুধের প্রবাহ বাড়াতে স্তনের গোড়া থেকে বোটার দিকে মাসাজ করতে হবে। বোটা থেকে আনুমানিক ৪ সেন্টিমিটার পেছনে স্তনের উপরের দিকে বৃদ্ধাঙ্গুলি এবং নিচের দিকে তর্জনী সহ বাকি আঙুল দিয়ে পুরো স্তন আগলে ধরতে হবে। বুকের খাঁচা থেকে স্তনের বোটার দিকে চাপ প্রয়োগ করতে হবে এবং হাত ঘুরিয়ে স্তনের চারপাশে চাপ দিতে হবে। দুধের ধারা যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ দুধ গালাতে হবে। দুধের প্রবাহ বাড়াতে গরম পানিতে কাপড় ভিজিয়ে স্তনে সেক দেওয়া যেতে পারে। গালানো দুধ ঠান্ডা জায়গায় ৬ ঘন্টা এবং ফ্রিজে ২৪ ঘন্টা পর্যন্ত রাখা যায়। সেক্ষেত্রে শিশুকে খাওয়ানোর সময় দুধ গরম পানির পাত্রে রেখে উষ্ণ করে খাওয়াতে হবে।
তবে প্রতিবার শিশুকে সদ্য গালানো দুধ খাওয়ানোই উত্তম। আম্মা 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 জলদি আসেন, আম্মা জলদি। কি হয়েছে বাপ? কত করে কইলাম সন্ধ্যাবেলাতে তুলতলা যায়ও না, কথা তো শুনলা না। দেখলা খারাপ বাতাসটা লাগলো। ও বাবা যাও তো হুজুরের কাছ থেকে পড়া পানি নিয়ে আসো। আম্মা হাসপাতাল যাও নাকি? বেশি বুঝোস না, খালি হাসপাতাল হাসপাতাল হাসপাতাল। অহনো খারাই রইছস, যা। জি জি আম্মা। আম্মা হুজুর আসছেন। আম্মা আসসালামু আলাইকুম হুজুর, গ্লাসটা দে। হুজুর পানিটা পড়ে দেন হুজুর। দেখেন কেমন বিড়বিড় করতেছে। পানি পড়াই হইব না হুজুর, মনে হয় তেল পড়াও লাগবো। পানি পড়া আর তেল পড়া সবই দিব, কিন্তু আলেয়া বোমারে এক্ষুনি হাসপাতালে নিতে হইব। এইটা কি কোন হুজুর? আল্লাহ তারাই সাহায্য করেন যে নিজেরে সাহায্য করে। দেরি করলে বড় বিপদ হইব। জি আম্মা জি। যাও ভ্যান ডাকো। গর্ভবতী অবস্থায় অতিরিক্ত জ্বর হওয়া বিপদের আলামত, আর এই বিপদের আলামত দেখলে দেরি করবেন না, সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? হাসপাতালে। ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি সঠিকভাবে প্রদানের জন্য ত্বকে ত্বক স্পর্শে রাখা হচ্ছে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। অপরিণত ও কম জন্ম ওজনের শিশুরা দ্রুত তাপমাত্রা হারায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার ফলে সহজেই সংক্রমণে আক্রান্ত হয়। তাই সঠিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। কেএমসি প্রদানের জন্য শিশুকে মায়ের দুই স্তনের মাঝখানে সোজাভাবে রাখতে হবে। শিশুর দুই হাত স্তনের উপরের দিকে কিছুটা ভাঁজ করা অবস্থায় এবং হাঁটু ভাঁজ করা থাকবে। কেএমসি সেবাদানকারীর হাত এমনভাবে রাখতে হবে যাতে সে শিশুর ভাঁজ করা অবস্থান ধরে রাখতে পারে। শিশুর মাথা যে কোনো এক পাশে ঘুরিয়ে রাখতে হবে। এটি শিশুর শ্বাস চলাচল প্রক্রিয়া যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য সাহায্য করবে এবং মায়ের চোখে চোখ সংযোগ রাখতে সাহায্য করবে। তবে খেয়াল রাখতে হবে যেন ঘাড় খুব বেশি বেঁকে না যায়। মায়ের ত্বকের স্পর্শে রেখে শিশুকে ভালোভাবে বাইন্ডার দিয়ে বাঁধতে হবে। এমনভাবে বাঁধতে হবে যেন শিশুটি বেরিয়ে না যায়। বাইন্ডারের ওপরের প্রান্তটি দিয়ে শিশুর কান পর্যন্ত ঢাকতে হবে। এটি শিশুর মাথাকে নিরাপদে রাখতে এবং সামনে বা পেছনে সরে যেতে প্রতিরোধ করবে। খেয়াল রাখতে হবে যেন শিশুর পেট খুব বেশি সংকুচিত হয়ে না যায় এবং সে ভালোভাবে শ্বাস নিতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেএমসি বাইন্ডার যেগুলো বিভিন্ন দেশে শিশুকে সঠিকভাবে কেএমসি প্রদানের জন্য ব্যবহার করা হয়। যখন মা ও শিশু হাসপাতাল থেকে বাড়িতে চলে যায় তখন বাড়ির অন্যান্য সদস্যদের সহযোগিতার প্রয়োজন হয়। বাড়িতে কেএমসি চালিয়ে যাওয়ার জন্য এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করার জন্য পরিবারের সহযোগিতা অপরিহার্য। শোনেন শোনেন সুধি জাহান করিব বর্ণ, এই ভিটামিনের অভাব হইলে নষ্ট হয় জীবন। সুধি এই ফুল পাখি প্রজাপতি মেঘনা নদীর বাঘ আর বিলের হাঁটু পানির নিচে বইচা মাছের ঝাঁক, এই সাত রঙে ঝিলিমিলি ছড়ায় কত আলো। 4 বছর বয়সে প্রথম দেখি না যে ভালো, ওরে দিনের আলোয় সবই দেখি রাইতে দেখি না। ওরে সবাই বলে আমি নাকি হইছি রাত কানা, বাতাসে পাইছে আমায় কইল গায়ের লোক, পীর ফকিরের ঝাড়ফুকে তো হয় না ভালো চোখ, বাবা মায়ের বোঝা হইলাম হারাইয়া আলো, অবশেষে অন্ধ হইলাম হইল চোখের মরণ, বড় হইয়া জানতে পারলাম অন্ধত্বের কারণ। ভিটামিন এর অভাব হইলে রাত কানা রোগ হয়, ভিটামিন এ ক্যাপসুল খাইলে থাকে না সে ভয়।
ভিটামিনের অভাব হইলে রাত কানা রোগ হয়, ভিটামিন এ ক্যাপসুল খাইলে থাকি না সে ভয়। আনন্দে বুক ভেসে যায় আমার, সবই লাগে ভালো, কোনো শিশু হারাবে না দুই চোখের আলো। আরে কোনো শিশু হারাবে না দুই চোখের আলো। আরে ও শোনেন 14ই নভেম্বর শনিবারের দিন, আপনার শিশুকে খাওয়ান এ ভিটামিন। 6 মাস থেকে 5 বছরের শিশু যতই আছে, ভিটামিন এ খাওয়ান সবাই বলি সবার কাছে। একটি কথা রাখবেন মনে, যাবে না তো ভোলা, সকাল 8টা থেকে 4টা থাকবে টিকা কেন্দ্র খোলা। এ ভিটামিন টিকা খাইলে হবে উপকার, অন্ধ হবার ঝুঁকি শিশুর থাকবে না তো আর।